আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বিদ্যাকুঠির আরো একটি ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম করছি। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। আমরা জানি সমগ্র পৃথিবীটাকে প্রথমত দুটো ভাগে ভাগ করা হয়, একটি হলো জলভাগ এবং একটি হলো স্থলভাগ। আমরা যদি দেখি এশিয়া মহাদেশ এবং তার উপরেই উত্তরে রয়েছে ইউরোপ মহাদেশ এবং ইউরোপ মহাদেশের নিচেই দক্ষিণে আফ্রিকা মহাদেশ এবং আটলান্টিক মহাসাগর পেরিয়েই যে মহাদেশ সেটা হচ্ছে আমেরিকা। আমেরিকাও দুইটা অংশে বিভক্ত, উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা। তো এই মুহূর্তে আমাদের যে আলোচনার বিষয় বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক আবিষ্কার। তো প্রথমতই ভৌগোলিক আবিষ্কারের কথা মাথায় আসতে যে বিষয়টা আসে সেটা হচ্ছে ভাস্কো দা গামার ভারত আবিষ্কার। অনেক সময় কথাটা শুনতেও আশ্চর্য লাগে যে ভারত আবিষ্কার, আসলে মূলত ছিল এই আবিষ্কারটা যে ভারত আসার জলপথ আবিষ্কার। মনে রাখতে হবে মধ্যযুগে যখন 1453 সালে মুসলিমরা কনস্টান্টিনোপল জয় করলেন এবং মধ্য ইউরোপ এই অংশটা জুড়ে মুসলিমদের আধিপত্য বিস্তার করার সাথে সাথে ইউরোপিয়ানরা আর ভারতবর্ষে স্থলপথে আসার কোনো রাস্তা পাচ্ছিলেন না। অর্থাৎ তুর্কিরা বা তুর্কি সাম্রাজ্যের যখন অটোমান সাম্রাজ্য অত্যন্ত বেশি বিস্তার লাভ করে এবং সেই মুহূর্তে অটোমান সাম্রাজ্যের ভেতর দিয়ে ইউরোপিয়ানরা কখনোই ভারতবর্ষে আসতে পারতো না। আমরা দেখেছি যে মধ্যযুগে যখন অটোমান সাম্রাজ্যরা এই সাম্রাজ্য বিস্তার করেছিল বা তাদের রাজত্বকালে এই পুরো মধ্য ইউরোপের অংশ এবং মধ্য এশিয়া পর্যন্ত পুরো অংশটা তার আন্ডারে ছিল, তুর্কিদের আন্ডারে ছিল বা অটোমান সাম্রাজ্যের আন্ডারে ছিল। তো মনে রাখতে হবে যে ইউরোপিয়ানরা অটোমান সাম্রাজ্যের ভেতর দিয়ে স্থলপথে আর ভারতে আসতে পারতেছিল না। এখন ভারতের সাথে তাদের বাণিজ্য করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ ইউরোপে আবহাওয়া এবং তাদের টেম্পারেচারে মশলা বা এই জাতীয় ফসলগুলো উৎপাদন হইতো না। এর কারণে ইউরোপিয়ানরা মশলার জন্য ভারতবর্ষের প্রতি নির্ভরশীল ছিল। এছাড়াও তাদেরকে এশিয়া এবং চীনের এই অঞ্চল ভারতবর্ষে আসতে হইতো, কারণ আমরা জানি যে ইউরোপিয়ানরা সিল্ক, তুলা, মশলা বিভিন্ন দ্রব্যের জন্য ভারতবর্ষের উপর নির্ভরশীল ছিল। মূলত তখনও ইউরোপে শিল্প বিপ্লব হয়নি বা ইউরোপে তখনও রেফ্রিজারেটর আবিষ্কার হয়নি। এক কথায় খাবার সংরক্ষণের জন্য যে রেফ্রিজারেটর সেটার আবিষ্কার তখনও হয়নি। তো ইউরোপিয়ানরা আমাদের মতো খাবারের স্বাদ বাড়ানো বা খাবারকে সুস্বাদু করার জন্য নয়, তারা খাবারকে দীর্ঘমেয়াদে সংরক্ষণ করার জন্য মশলার ব্যবহার করত। আর সেই মশলা যেমন জয়ফল, গুলমরিচ ইত্যাদি এই সমস্ত মশলাগুলো শুধুমাত্র ভারতবর্ষেই উৎপাদন হইতো এবং এ কারণেই ইউরোপিয়ানরা ছিল ভারতের উপর নির্ভরশীল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যখন তুর্কিরা কনস্টান্টিনোপল জয় করলো, মনে রাখতে হবে তুর্কিরা কনস্টান্টিনোপল জয় করছে 1453 সালে এবং 1453 সালে কনস্টান্টিনোপল জয় করার পর ইউরোপিয়ানরা আর ভারতবর্ষে আসার কোনো স্থলপথ পান না। তখন তারা একের পর এক প্রচেষ্টা চালাতে থাকেন যে কিভাবে এই আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে এবং ভারত মহাসাগর পাড়ি দিয়ে আটলান্টিক মহাসাগর থেকে এবং ভারত মহাসাগর পাড়ি দিয়ে ভারতে এসে পৌঁছাবে। এই জন্য তারা বিভিন্নভাবে প্রচেষ্টা চালাতে থাকেন এবং আমরা দেখি যে 1487 সাল থেকে তারা এই প্রচেষ্টা শুরু করেন এবং তাদের এই প্রচেষ্টা ধারাবাহিকভাবে অব্যাহত থাকে। হবে ভাস্কো দা গামা 1497 সালে ভারতের উদ্দেশ্যে রওনা হন। আবার বলতেছি, পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা পর্তুগালের রাজধানী লিসবন থেকে 1497 সালে ভারতের উদ্দেশ্যে রওনা দেন এবং তিনি 1498 সালে ভারতের কালিকটে এসে পৌঁছান। কোথায়? ভারতের কালিকটে। তিনি প্রথমে ইউরোপের পর্তুগালের লিসবন থেকে এসে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ, যাকে বলা হয় কেপ অফ গুড হোপ, এই উত্তমাশা অন্তরীপে এসে পৌঁছান এবং তারপর 1498 সালে পুরো 1 বছরের সফরে তিনি ভারতে এসে পৌঁছান এবং এরই মধ্যে ইউরোপ থেকে জলপথে ভারত আসার পথ আবিষ্কার হয়। এজন্য পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামাকে বলা হয় যে তিনি ভারতের আবিষ্কারক। মূলত হচ্ছে তিনি ইউরোপ থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে এবং ভারত মহাসাগর পাড়ি দিয়ে সমস্ত আফ্রিকাকে একবার প্রদক্ষিণ করে ভারতে আসার যে জলপথ, এই জলপথ আবিষ্কার করেছেন। আমরা জানি যে বর্তমানে আফ্রিকাকে পাড়ি দিয়ে আর ভারতে আসতে হয় না, কারণ এই যে ভূমধ্য সাগরের এখানে মাঝখানে যে সুয়েজ খাল, তখন কিন্তু সুয়েজ খাল নির্মিত হয় নাই। সুয়েজ খালের ঘটনা আমরা অন্য ক্লাসে আলোচনা করব।
যদি আমরা সময়টাকে চিন্তা করি, মনে রাখতে হবে যে ইউরোপ থেকে ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেন ভাস্কো দা গামা। তিনি 1497 সালে যাত্রা শুরু করেন এবং 1498 সালে ভারতবর্ষে বা ভারতের কর্ণাটকে এসে পৌঁছান। এবং এই যে ইউরোপ থেকে আফ্রিকা মহাদেশকে পেরিয়ে ভারতে আসার যে জলপথ, এই জলপথ আবিষ্কার হওয়ার পর, আবার বলতেছি, ইউরোপ থেকে আফ্রিকা মহাদেশকে পেরিয়ে ভারতে আসার যে জলপথ, এই জলপথ আবিষ্কৃত হওয়ার পর ইউরোপিয়ানরা ভারতবর্ষে আসা শুরু করেন ধারাবাহিকভাবে। তো তাদের ধারাবাহিকতার যদি ক্রম আমরা হিসেব করি, সর্বপ্রথম পর্তুগিজরা ভারতবর্ষে আসেন এবং বাণিজ্য কুঠি স্থাপন করেন। তারপর ওলন্দাজরা ভারতবর্ষে আসেন এবং তাদের বাণিজ্য কুঠি স্থাপন করেন। এবং তৃতীয়ত আসেন ইংরেজরা, এবং ইংরেজদের পরে আসেন ডেনমার্করা, এবং সর্বশেষে আসেন ফরাসিরা, অর্থাৎ ফ্রান্সের মানুষেরা। তো মনে রাখবা, আমি এখানে একটা ধারাবাহিক ক্রম দিয়ে রাখছি যে পর্তুগিজরা সর্বপ্রথম 1498 সালে ভারতবর্ষে আগমন করে, কিন্তু ভারতবর্ষে আগমন করলেও 1498 সালেই তারা বাংলায় আসেনি। বাংলা অঞ্চলে তারা সর্বপ্রথম পা রেখেছিল 1516 সালে, অর্থাৎ 1516 সালে তারা পর্তুগিজরা সর্বপ্রথম বাংলা অঞ্চলে বাণিজ্য কুঠি স্থাপন করে বা বাংলায় আগমন ঘটে পর্তুগিজদের। এবং পর্তুগিজদের পরেই হচ্ছে ওলন্দাজরা। ওলন্দাজরা 1602 সালে সর্বপ্রথম বাংলায় আসেন। আমি আবারও বলতেছি, এটা কিন্তু ভারতবর্ষে আসা না, ভারতবর্ষে আসার পর তারা বাংলায় ব্যবসা করার জন্য আসেন। প্রথমে তারা ইউরোপ হতে আফ্রিকা মহাদেশ পেরিয়ে ভারতবর্ষে আসেন এবং ভারতবর্ষ থেকে পরবর্তীতে তারা বাংলা অঞ্চলে, অর্থাৎ বাংলাদেশের তখনকার যে বাংলা অঞ্চলটা ছিল, এই বাংলা অঞ্চলে ব্যবসা করার জন্য আসেন সর্বপ্রথম পর্তুগিজরা 1516 সালে, এবং ওলন্দাজরা আসেন 1602 সালে। ওলন্দাজদের পর বাংলা অঞ্চলে ইংরেজরা আসেন 1608 সালে। মনে রাখতে হবে, ইংরেজরা তৃতীয়, যারা ভারতবর্ষে আসে 1601 সালে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে ভারতে আসেন, এবং 1608 সালে তারা সর্বপ্রথম বাংলা অঞ্চলে আসেন। এবং ডেনমার্করা আসেন 1616 সালে, অর্থাৎ ডেনমার্করা সর্বপ্রথম বাংলায় আসেন 1616 সালে, এবং সর্বশেষে বাংলায় আসেন ফরাসিরা 1668 সালে। এই সালগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। যদি আমরা ধারাবাহিকভাবেও বলি, তাও মনে রাখতে হবে, সর্বপ্রথম পর্তুগিজরা 1516 সালে, তারপর ওলন্দাজরা 1602 সালে, এবং তৃতীয়ত ইংরেজরা 1608 সালে, এবং তারপরে ডেনমার্করা আসে 1616 সালে, এবং সর্বশেষ বাংলায় আগমন করেন ফরাসিরা এবং তাদের বাণিজ্য কুঠি স্থাপন করেন 1668 সালে। তো এই ক্রমটা মনে রাখলে আমরা বুঝতে পারবো যে পর্তুগিজরাই সর্বপ্রথম ভারতবর্ষে আসেন এবং পর্তুগিজরাই সর্বপ্রথম বাংলায় আসেন, এবং পর্তুগিজদের পর থেকে বিভিন্ন ইউরোপিয়ানরাই ভারতবর্ষে এসেছেন ধারাবাহিকভাবে। পর্তুগিজদের পর ওলন্দাজদের পর ইংরেজদের পর ডেনমার্ক, এবং সর্বশেষ ফরাসিরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কারো ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।